প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় তারেক রহমান। কাল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক। আগামীকালই যাবেন চীনে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রবাসীদের মধ্যে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হান্নান মাসুদের মন্তব্যে উত্তপ্ত সংসদের অধিবেশন। বক্তব্যকে অসত্য দাবি করে এক্সপাঞ্জের আহ্বান মির্জা ফখরুলের। এলজিআরডি মন্ত্রী সেপ্টেম্বর অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস দিলেও সুস্পষ্ট তথ্য নেই ইসি সচিবের কাছে। সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় কমিশন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ এবার। দুদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় রাত 9:15 রাজধানীর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান দেশটির ধর্মমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরের দ্বিতীয় দিনে আগামীকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনাও যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি প্রবাসীদের দেশের উন্নয়নে অবদানের প্রশংসা করেন এবং সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন। এই সফরকে বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর এটি। তারেক রহমানের সফর ঘিরে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। শ্রমবাজার সহ অমীমাংসিত নানা সমস্যার সমাধান মিলবে বলেও প্রত্যাশা তাদের। মালয়েশিয়া থেকে জাহাঙ্গীর বিস্তারিত জানাচ্ছেন। জাহাঙ্গীর আকন্দ। ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর মালয়েশিয়া। প্রধানমন্ত্রীর এই 2 দিন ব্যাপী সফর যেমন শ্রমবাজার ও বিনিয়োগ আকর্ষণের বার্তা দিচ্ছে, তেমনি তুলে ধরছে আঞ্চলিক ভারসাম্য রক্ষার কূটনৈতিক কৌশলও। বহুদিনের অনিশ্চয়তা আর ভিসা জটিলতার পর আবারও আশার আলো দেখছেন মালয়েশিয়ায় কর্মসংস্থানের স্বপ্ন দেখা বাংলাদেশিরা। আর সেই প্রত্যাশার পারতকে উচ্চতায় নিয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মালয়েশিয়া সফর। মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় প্রত্যাশা এখন শ্রমবাজারকে ঘিরে। ব্যবসা কিংবা কর্মী নিয়োগে অনিশ্চয়তা নিয়ে যে হতাশা তৈরি হয়েছিল, প্রধানমন্ত্রীর সফরে তা অবসান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মালয়েশিয়ার প্রবাসীরা একটা জিনিস আশা করি ওনার কাছ থেকে, মালয়েশিয়ার ভিতরে যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করার জন্য। এখন বেশিরভাগ লোকই অবৈধ, বিভিন্ন ঝামেলা, ওনারা টাকা পয়সার সমস্যা। দেশে শ্রমিক আনানের যে সহজ পদ্ধতিটা, এইগুলার জন্য হয়তো আমাদের একটা চাওয়া থাকতে পারে। উনি আমাদের মনের আকুতিগুলো বুঝতে পারেন এবং সেটাই হয়তো আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্য হবে বলে মনে করছি। 2 সরকার প্রধানের মধ্যে হতে যাওয়া বৈঠকগুলোতে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে প্রবাসীরা যাতে স্বল্প খরচে মালয়েশিয়া আসতে পারে এবং যে ধরনের জটিলতার কারণে প্রবাসীদের আসা বন্ধ হয়ে যায়, বিশেষ করে শ্রমিক আসা বন্ধ হয়ে যায় মালয়েশিয়াতে, সেগুলো সমস্যার সমাধান হবে, এটাই আমরা আশা করছি। আমরা প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতাকর্মীরা অনেক উচ্ছ্বসিত এবং অনেক আকাঙ্ক্ষিত, অনেক আনন্দিত এবং আমি আশা করি মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে, 2 দেশের মধ্যে সম্পর্ক আর উন্নয়ন হবে, জোরদার হবে। শুধু নতুন কর্মী পাঠানো নয়, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের অধিকার, কর্মপরিবেশ এবং বৈধতার বিষয়েও গুরুত্ব পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার, এই শ্রমবাজারে সম্প্রসারণের বিষয় বা বাংলাদেশি কর্মীদের এখানে নিয়োগের বিষয়টাই হয়তো আলোচিত হবে। তাছাড়া আমাদের এখানে যারা বাংলাদেশি প্রবাসী আছেন তাদের ওয়েলফেয়ারের বিষয়টা হয়তো তাদের মাঝে আলোচনায় আসবে। আমি আশা করি বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ আছে এবং এই সফরে একটা বিষয় গুরুত্বের সাথে হয়তো আলোচিত হবে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে একটা নেগোসিয়েশন দ্রুত শুরু করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং মালয়েশিয়ার সম্পর্কের নতুন যুগের সূচনা হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার যেমন রপ্তানি বাড়বে, তেমনি শ্রমিকদের নানা সমস্যারও সমাধান হবে। জাহাঙ্গীর আকন্দ,
বাংলাভিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদের বক্তব্যকে ঘিরে উত্তপ্ত সংসদের অধিবেশন। প্রস্তাবিত বাজেট নিয়ে সমালোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য করেন হান্নান মাসুদ। তিনি বিরোধী দল নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করলে সে বক্তব্যকে অসত্য দাবি করে এক্সপাঞ্জের আহ্বান জানান এলজিআরডি ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। জাতীয় সংসদের চলতি অধিবেশনে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। আলোচনায় অংশ নিয়ে বাজেট ও সরকারের সমালোচনা করেন জাতীয় নাগরিক পার্টির হান্নান মাসুদ। এবং সারা বাংলাদেশে এই দর্শনের সংখ্যা প্রায় 5 শতাধিক এবং সারা বাংলাদেশে 6 শতাধিক খুনের ঘটনা ঘটেছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে প্রেমজনিত একটা শিবির নেতার ব্যাপারে আমরা এখানে বিবৃতি দিতে দেখেছি, কিন্তু মাননীয় স্পিকার আমরা ওনার নিজ আসনে ডাকাতির পরে মা মেয়েকে যে দর্শনের ঘটনা ঘটছে সেটার বিবৃতি আমরা এই সংসদে দেখি না মাননীয় স্পিকার। আমরা আশাহত হই যখন ঋণ নিয়ে কথা বলতে গিয়ে সংসদে যখন আমরা ঋণ নিয়ে কথা বলতে চাই, ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন মাননীয় স্পিকার। হান্নান মাসুদের বক্তব্যের পরপরই পয়েন্ট অফ অর্ডারে কথা বলেন বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন প্রজন্মের জুলাই আন্দোলনের নেতা, উনি আমাদের নোয়াখালী অঞ্চলের মাননীয় সংসদ সদস্য, উনি একটি বক্তব্য রেখেছেন, এটাতে আমরা খুবই ক্ষুব্ধ। কারণ আমাদের নেতা উড়ে এসে নাই, তাই আমরা আজকে যে অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন এটা এক্সপান্স করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাই। তিনি যদি স্পেসিফিক্যালি বলতেন কোন তথ্যটা এখানে অসত্য, উনি তো ওনার বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, উনি কিন্তু ঢালাওভাবে বলে গেলেন যে বক্তব্য অসত্য কথা বলা হয়েছে। ওনাকে তো ফ্যাকচুয়ালি বলতে হবে কোন ইনফরমেশনটা এখানে ভুল ছিল। আর মাননীয় সংসদ নেতার কথা যদি বলেন প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন। প্রধানমন্ত্রী এই মাননীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় স্লিপ অফ টাং হয়েছেন, উনি তার ভুল শুধরিয়েছেন। ওনার বক্তব্যের সমালোচনা করার অধিকারও বিরোধী দলের আছেন। যে অংশটুকু অসত্য আছে সেই অংশটুকু দয়া করে আপনি এক্সপান্স করবেন, কারণ আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোনো অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না। পরে সংসদের রীতি বজায় রাখার আহ্বান জানান স্পিকার ও বিরোধী দলীয় নেতা। এইভাবে সংসদে যখন খুশি তখন দাঁড়াবেন, দিট ইজ নট দ্য নর্ম। প্লিজ টেক ইউর সিট মিস্টার হান্নান মাসুদ, দয়া করে বসুন। এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ, বসুন। আমি আপনাকে অনুরোধ করব, বাইরের কোনো বিষয়কে টেনে এখানে এনে এক্সপান্স করা বা বক্তব্য দেওয়া কোনোটাই যেন এলাও না করা হয়। কারণ আপনি এইমাত্র বলেছেন যে এইটা সাভার স্কয়ার নয় বা শাহবাগ স্কয়ার নয়, তার মানে হচ্ছে সংসদের ভিতরে একটা সংসদীয় নর্মস আছে, বাইরেরও একটা গ্রামার আছে। যার যার গ্রামারকে সেই জায়গায় আমরা রাখি। বাইরের জবাব বাইরে দিব, সংসদের জবাব সংসদে হোক। এর আগে বাজেট আলোচনায় সরকার দলীয় সংসদ সদস্যরা বলেন মানুষের আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি প্রস্তাবিত বাজেট দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। মাননীয় মন্ত্রী রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস দিলেও নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে এখনও সুস্পষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, সরকারের গ্রিন সিগন্যাল কিংবা দিক নির্দেশনা পেলেই নির্বাচনের প্রস্তুতি নেবে কমিশন। এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে না বিধায় প্রার্থীদের রাজনৈতিক পরিচয়ের চেয়ে প্রাক পরিচিতি কমিশনের কাছে বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন ইসি সচিব। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশের স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 16 জুন সংসদের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরের জবাবে তিনি বলেন, ধাপে ধাপে দেশের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও উপজেলার নির্বাচন হবে। নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও কমিশনের কাছে নেই বলে জানিয়েছেন ইসি সচিব। আমার জানা মতে নির্বাচন কমিশনে এখন পর্যন্ত কোনো এ ধরনের আলোচনা হয়নি আমাদের সাথে।
ওনাদের প্রস্তুতি আছে নিশ্চয়ই, বা সেই প্রেক্ষাপটে ওনারা একটা সময়সীমা সম্পর্কে বলেছেন, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে ওই সম্পর্কিত কোনো নির্দিষ্ট তথ্য নেই। তবে ধারাবাহিকভাবে সারা দেশে নির্বাচন করতে গেলে ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী উপাত্ত, ভোট কেন্দ্র স্থাপন আর নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ সহ কর্মপরিকল্পনা ও প্রস্তুতি কেমন হবে তাও তুলে ধরেন ইসি সচিব। একটা জিনিস আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রশিক্ষণ, মূলত কিছু মাস্টার ট্রেনার করব, মাস্টার ট্রেনাররা তারপরে বিভিন্ন পর্যায়ে যে ট্রেনিং করবেন। আমরা কিছু মক রিহার্সালও করব, এবার মক ভোটিং করব, যাতে জিনিসটা আরও সুন্দর এবং অর্থবহ হয়। এরপরে হচ্ছে আপনার ডিপ্লয়মেন্ট প্ল্যান, যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বা তারা কে কোথায় কীভাবে ডিপ্লয়েড হবেন, সেই অনুযায়ী বাজেটিং। তো এই কাজগুলো, কিছু কাজ আমাদের তৈরি করা আছে, আর কিছু কাজগুলো সময়ের সাথে সাথে নির্ধারিত হয়ে যাবে। এবারের স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না, থাকবে না পোস্টারেরও ব্যবস্থা। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নেরও জবাব দেন ইসি সচিব। নির্বাচনে প্রার্থীকে নির্বাচনের ব্যবস্থাপনার মানে আনি, প্রার্থীর প্রাক পরিচিতিটা তার কী বলে ক্যান্ডিডেসির সাথে সম্পর্কিত। এখানে রাজনৈতিক পরিচয়টা আমার কাছে গৌণ। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সরকারের মন্ত্রীদের থেকে নানা ইঙ্গিতের উপর ভিত্তি করে সারা দেশে ব্যানার, ফেস্টুন কিংবা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে এরই মধ্যে ইউনিয়ন পরিষদের প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের ঋণের বোঝা নিয়ে সরকার গঠনের মাত্র 1.5 মাসের মধ্যে প্রণয়ন করা প্রস্তাবিত বাজেটকে এখনো পারফেক্ট বলা যাবে না। এটা এখনো যাচাই বাছাই করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য সরকারকে অন্তত 2 বছর সময় দিতে হবে। প্রস্তাবিত বাজেটে অনেক প্রতিশ্রুতি থাকলেও তা বর্তমান অর্থনৈতিক সংকটে বাস্তবায়ন প্রায় অসম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা। শুভ মাহফুজের রিপোর্ট। আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জের মধ্যে কেমন হলো 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট? এই বিষয়ে বিস্তারিত জানতেই রবিবার রাজধানীর একটি হোটেলে বাজেট সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। আমরা জানি যে সংস্থাটি জানা, বহু আশাবাদের এই বাজেটে সাধারণ মানুষের জন্য বেশি স্বস্তি নেই। আর অর্থনীতিবিদদের মতে, দুর্নীতি বন্ধ না করা গেলে বাজেটের ভালো উদ্যোগগুলো থমকে যাবে। প্রতি বছরই বাজেটের আকার বাড়ে, এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বড় করা হয়, কিন্তু প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাবে সেই লক্ষ্য পূরণ হচ্ছে না। 2026-27 অর্থ বছরের বাজেটকে অর্থবহ করতে হলে কর জিডিপি অনুপাত বাড়াতে হবে এবং অপচয় রোধে কঠোর আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। ইমপ্লিমেন্টেশন ফেলিয়ার্স ইজ অ্যাজ বিগ এ প্রবলেম অ্যাজ কারাপশন। দুর্নীতি আমাদের অন্যতম প্রধান সমস্যা, যা নিয়ে সবসময় আলোচনা হয়। এনবিআর এর বাইরে থাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে কোনো জবাবদিহিতা ছাড়া ছেড়ে দেওয়া হয়েছে, অথচ সাধারণ মানুষের উপর করের বোঝা চাপানোর পাশাপাশি এনবিআর কে রাজস্ব বাড়ানোর যে চাপ দেওয়া হচ্ছে, একই আর্থিক শৃঙ্খলা এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর উপরও প্রয়োগ করা উচিত। Only 37 are in a way functioning. অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, ফ্যাসিস্ট সরকারের নেয়া ঋণের বোঝার পাশাপাশি স্বল্প সময়ের প্রস্তুতি নিয়ে প্রণয়ন করা প্রস্তাবিত বাজেটকে এখনও যথার্থ বলার সুযোগ নেই। ঘোষিত এই বাজেটে এখনও যাচাই বাছাই চলছে বলেও জানান তিনি। সবগুলো নিয়ে 1.5 মাসে একটা বাজেট প্রস্তুত করা হয়েছে। আমি বলছি না এই বাজেটটা পারফেক্ট বাজেট। এই বাজেটের মধ্যে যেখানে যেখানে সমস্যা রয়ে গেছে, এগুলো আমরা আবার দেখছি, এখন রিভিউ করছি। ইটস এ কন্টিনিউয়াস থিং। দেশের ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে সরকারকে অন্তত 2 বছর সময় দিতে জনগণের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী। ওভারঅল সিচুয়েশন যেটা, আমাদেরকে 2 বছর সময় দিতে হবে যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতা থেকে প্রসপ্যারিটি, সমৃদ্ধি। তা আমি আশা করছি 3rd ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড অ্যান্ড ইকোনমি অন দ্য 4th, 5th ইয়ার উইল টেক অফ for prosperity. শুধু পোশাক খাত নয়, অন্য যে কেউ যে কোনো পণ্য রপ্তানিতে বন্ড সুবিধা পাবেন বলেও জানান অর্থমন্ত্রী। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সুইজারল্যান্ডে চলছে দীর্ঘ প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা।
কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় রবিবার বুর্গেনস্টক শহরে শুরু হয় এই বৈঠক। এতে যোগ দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার, দেশটির পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান এবং কাতারের প্রধানমন্ত্রী সহ শীর্ষ নেতারা। বৈঠকে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবন্ধ ও ইরানের পরমাণু ইস্যু সহ অমীমাংসিত বিষয়গুলোতে আলোচনা হবে। তাই বৈঠকের আগেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু সমৃদ্ধকরণের অধিকারে এক চুলও ছাড় দেবে না তেহরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরান আমেরিকার প্রায় 4 মাসের রক্তক্ষয়ী সংঘাত শেষে দর কষাকষির লড়াই এখন আলোচনার টেবিলে। কে জয়ী হবে এ লড়াইয়ে, শেষ পর্যন্ত স্থায়ী চুক্তি হবে কিনা সেদিকেই নজর এখন গোটা বিশ্বের। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের দফায় দফায় বৈঠক, চুক্তি আর ছোটাছুটির পর অবশেষে সরাসরি বৈঠকে বসলেন যুক্তরাষ্ট্র আর ইরানের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছেন পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও। সুইজারল্যান্ডের অবকাশ যাপন কেন্দ্র বুর্গেনস্টক শহরে এ বৈঠকে বিস্তারিত আলোচনার বিষয় ইরান আমেরিকার সমঝোতা চুক্তির অন্যতম শর্ত লেবাননে জায়নবাদী গোষ্ঠী ইসরায়েলের হামলা বন্ধ করা, ইরানের জব্দ অর্থ ফেরত ও পরমাণু ইস্যু সহ চুক্তি অনুযায়ী 60 দিনের পরিকল্পনা নিয়ে। সরাসরি বৈঠকে যোগ দিতে শনিবার রাতে সুইজারল্যান্ডে পৌঁছান ইরানের প্রতিনিধিরা। দলটির নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেন চুক্তি পরবর্তী এ বৈঠকে। এছাড়া চুক্তির মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান আসিফ মনির এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি অংশ নেন সরাসরি এ বৈঠকে। আলোচনার আগেই ইরানের পার্লামেন্ট স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, এ বৈঠকের মূল উদ্দেশ্য চুক্তির প্রতিটি বিষয় নিয়ে পরিষ্কার আলোচনা ও তার বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করা। লেবাননের মাটিতে ইসরায়েলের হামলা ঘিরে আবারও হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এটি খোলা হবে না বলেও সাফ জানিয়েছে তেহরান। এমনকি আলোচনার এই সময়েও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু সমৃদ্ধকরণের অধিকারে এক চুলও ছাড় দেবে না। আমরা পরমাণু সমৃদ্ধকরণ অধিকারে কোনো ছাড় দেব না। যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের অধিকার মেনে নিতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট বারবার বলে আসছেন, ইরান কোনো পরমাণু মজুত করতে পারবে না, এমনকি আমাদের আত্মসমর্পণও করতে হবে। এটিও বলেছিলেন ট্রাম্প, কিন্তু চুক্তির মধ্য দিয়ে ট্রাম্প 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন, মত পরিবর্তন করেছেন। আশা করি তিনি আমাদের অধিকারকে অবজ্ঞা করতে পারবেন না। এর আগে গেল 18 জুন বৃহস্পতিবার যুদ্ধ শেষ করতে প্রাথমিক চুক্তিতে সই করে ইরান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী লেবানন সহ সব ফ্রন্টে ইসরায়েলি হামলা বন্ধ করা, ইরানের জব্দ করা টাকা ফেরত দেয়া, যুদ্ধে ইরানকে ক্ষতিপূরণ দেয়া, নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালী উন্মুক্ত করা, পরমাণু সহ 14টি পয়েন্ট গুরুত্ব পায়। বিশ্লেষকরা বলছেন, চুক্তির সবচেয়ে বড় বাধা লেবাননের মাটিতে ইসরায়েলের হামলা বন্ধ করা এবং পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরানের ঐকমত্য। এই দুটি বিষয়ের সমাধান এলে রবিবারের আলোচনা মধ্যপ্রাচ্য সহ পুরো উপসাগরীয় অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে বলে আশা বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্যারিস্টার আব্দুস সালাম। তিনি জানান, সরকারের মানবিক রাষ্ট্র গড়ার যে ভিশন তা এগিয়ে নিয়ে যাবার পথে সহায়ক হতে চায় রেড ক্রিসেন্ট সোসাইটি। আর্তমানবতার সেবায় যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো সবাই মিলে উত্তরণ ঘটাতে চান নতুন চেয়ারম্যান। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে রবিবার দায়িত্ব নিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার আব্দুস সালাম। দায়িত্ব নিয়ে বাংলা ভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে সোসাইটির নতুন চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নতুন দায়িত্ব সততা ও স্বচ্ছতার সাথে পালন করবেন। আমি সম্পূর্ণভাবে আশাবাদী, ইনশাল্লাহ এই রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমেই আগামী দিনের যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, আমাদের বর্তমান সরকার যে ভিশন, যে পলিসি সামনে নিয়েছেন, যে একটি মানবিক রাষ্ট্র গঠন করার, এই মানবিক রাষ্ট্র গঠন করার ইতিমধ্যে ওনার যে প্ল্যান, যে পলিসি যেগুলো ইতিমধ্যে ইমপ্লিমেন্ট হওয়া শুরু হয়েছে 4 মাসের মাথায়। তা আমি যেহেতু আজকে যোগদান করেছি, আমি আশাবাদী এবং আমি বিলিভ করি এবং ফুললি কম্পিটেন্ট যে আমরা সরকারকে এখান থেকে প্রচুর সাহায্য সহযোগিতা আমরা করতে পারবো, যাতে সরকারের পলিসি বাস্তবায়ন এবং আমাদের যে এই 7টা প্রিন্সিপল রয়েছে। ইন্টারেস্টিংলি সরকারের যে পলিসি, সরকারের পলিসির সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির 7 প্রিন্সিপল এইগুলি কাকতালীয়ভাবে মিলে যায়। সো আমাদের এগুলি ওয়ার্ক করতে আরও মনে করি এখন আমাদের সুযোগ সুবিধা রয়েছে।
আব্দুল সালাম বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে ক্ষতবিক্ষত হয়েছে, রেড ক্রিসেন্ট সোসাইটিও তার বাইরে ছিল না। সংগঠনের মূলনীতিগুলোর সাথে মিল রেখেই রেড ক্রিসেন্ট সোসাইটিকে এগিয়ে নিতে চান নতুন এই চেয়ারম্যান। সমস্যা যে কোনো অর্গানাইজেশনের সমস্যা থাকতে পারে, কিন্তু আমাদের এই রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটা ভালো রেপুটেশন ছিল, একটা ভালো ট্র্যাকে ছিল, অতীতে আমরা দেখেছি। কিন্তু গত 17 বছর আসলে যথেষ্ট ইনকনসিস্টেন্সি হয়েছে, অনিয়ম হয়েছে, সেটা আমরা অনেকেই হয়তো জানি, অনেকে হয়তো জানি না, অনেক ইন্টারনাল বিষয় সেখানে জড়িত রয়েছে। বাট এই সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা কোনো সমস্যা নয়, ইনশাআল্লাহ আমরা এগুলো সমাধান করে, এইগুলো সমস্যাগুলোকে ফেস করি আমরা সামনের দিকে অর্গানাইজেশনের যে ক্রেডিবিলিটি সেটাকে আমরা ধারণ করে আমরা সামনের দিকে আগাতে সক্ষম হব, এবং গভর্নমেন্টের একটা সাহায্যকারী সংস্থা হিসাবে আমরা পুরোপুরিভাবে কাজ করার আমরা সেই আশা আমরা পোষণ করি। আত্মমানবতার সেবায় সরকারের সাহায্যকারী সংগঠন হিসেবে অতীতের ভুলগুলো শুধরে নিয়েই রেড ক্রিসেন্ট সোসাইটি এগিয়ে যাবে বলে আত্মবিশ্বাসী ব্যারিস্টার আব্দুল সালাম। চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশকে ভারতের অবমাননা চেষ্টার উদ্বেগ জানিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। ভারত যাতে কোনো রকম উস্কানি বা অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করতে না পারে সেদিকে সরকারকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। রবিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদে ডক্টর মাহবুবুল্লাহ এই আহ্বান জানান। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে ঠেলে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ার মিথ্যা গুজব ও বানোয়ার তথ্য প্রচারকারীদের প্রতিহত করার আহ্বান জানান তিনি। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেন ডক্টর মাহবুবুল্লাহ। কমছেই না হামের ব্যাপকতা। রাজধানীর বড় দুই হাসপাতালে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা। চলতি বছরের শুরু থেকে শত শত নয়, হাজারের বেশি শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কমিউনিটি পর্যায়ে কার্যকর উদ্যোগ ও পরিকল্পিত টিকাদান কর্মসূচির অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এদিকে হাম ও উপসর্গে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 3 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1063 জন। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। দেশ জুড়ে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বর্তমানে ভর্তি 98 জন হাম আক্রান্ত শিশু। গত একদিনেই ভর্তি হয়েছে আরও 19 জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছে 1322 শিশু। মৃত্যু হয়েছে 49 জনের। হাম হওয়ার পরেও আমি আগে বলেছি 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত তার রোগ প্রতিরোধ কমপ্লিট, তার নিজের ইমিউনিটি ফিট ব্যাক করতে মিনিমাম 4 থেকে 6 সপ্তাহ লাগে। এই সময়ের মধ্যে কিন্তু তার অন্য ইনফেকশন হতে পারে। এই জন্য আমরা বলি হাম থেকে ভালো হয়ে যাওয়ার পরে 4 থেকে 6 সপ্তাহ স্বাস্থ্যবিধি মেনে চলবে, আইসোলেটেড থাকবে, একটু হাই প্রোটিন ডায়েট খাবে, ফ্রুটস খাবে, আমরা কিছু ভিটামিন সাপ্লিমেন্ট দিয়ে দিই, এইগুলি খাবে, এবং জানা মতে কোনো সংক্রামক ব্যাধি সংক্রান্ত রোগীর কাছে বা কোনো হাসপাতালে ঘনবসতি এলাকায় না যাওয়াটাই ভালো। অন্যদিকে ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছে 379 জন হাম রোগী। গত একদিনে ভর্তি হয়েছে 118 জন। হাসপাতালটিতে এ পর্যন্ত হামে মৃত্যু হয়েছে 55 জনের। সংক্রমণ নিয়ন্ত্রণে রোগীদের সুরক্ষায় দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভালো হয়েছে, 4 দিন জ্বর ছিল, পরশুদিন বিকেল থেকে যে চোখের চারপাশ লাল হয়ে গেছে, মুখের পাশ লাল হয়ে গেছে, চোখ মুখ ফুলে গেছে। কামরাঙ্গীরচর থেকে আসছি, ঢাকা কামরাঙ্গীরচর থেকে। ডাক্তার দেখাইছিলাম আপনার, উনি এখানে রেফার করছে। বৃহস্পতিবার দিন 17 তারিখ আর হাম হয়েছে, অনেক অবস্থা গুরুতর ছিল, তারপর আমরা আইসিইউতে ছিলাম। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কেবল হাসপাতাল ভিত্তিক চিকিৎসা দিয়ে এই পরিস্থিতি সামলানো অসম্ভব। প্রয়োজন কমিউনিটি পর্যায়ে কার্যকর পদক্ষেপ এবং পরিকল্পিত টিকাদান। হাম তো কোনো এখন গতানুগতিক অন্যান্য রোগের মতো রোগ না, এটা একটা মহামারী হয়েছে এবং একটা জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি হয়েছে। এখানে এখনও অস্বাভাবিক হারে রোগী আসছে, মৃত্যু হচ্ছে, হয়তো কিছুটা কম। তারা তো একটা জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতির স্বীকার করছে না, কিন্তু প্রতিদিন কিন্তু শিশু মারা যাচ্ছে, প্রতিদিন হাজারের উপরে রোগী শনাক্ত হচ্ছে, শনাক্তের বাইরেও তো অনেক রোগী আছে। কাজে এই পদ্ধতিতে কিন্তু আপনি জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন না। আমরা এই বিষয়টি সরকারকে বোঝাতে ব্যর্থ হয়েছি। সময়মতো টিকা নিশ্চিত করা না গেলে শিশুদের মধ্যে সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসির রিটেইল বিজনেস ডিভিশনের উদ্যোগে সিএলএস এজেন্ট সম্মেলন হয়েছে। প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ শাহনেওয়াজ খান এবং মোহাম্মদ আনিসুজ্জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মালিকুল ইসলাম। এ সময় ব্যাংকের বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রধানগণ এবং প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও পিএলএস এজেন্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 2025 সালের সেরা 13 জন পিএলএস এজেন্টদের ক্রেস্ট, সনদপত্র, মোটরসাইকেল ও মোবাইল দেয়া হয়। সংবাদ শেষ করব ক্রম সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় তারেক রহমান। কাল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক। আগামীকালই যাবেন চীনে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রবাসীদের মধ্যে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হান্নান মাসুদের মন্তব্যে উত্তপ্ত সংসদের অধিবেশন। বক্তব্যকে অসত্য দাবি করে এক্সপাঞ্জের আহ্বান মির্জা ফখরুলের। এলজিআরডি মন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস দিলেও সুস্পষ্ট তথ্য নেই ইসি সচিবের কাছে। সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় কমিশন। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।